আমরা জানি যে পাকিস্তানি সরকার যখন পাকিস্তান নামক একটা রাষ্ট্র গঠিত হলো, পাকিস্তান সরকার এই রাষ্ট্রে অধিষ্ঠিত হয়ে পাকিস্তানের দুটি অংশ ছিল। যেহেতু আমরা পশ্চিম পাকিস্তান থেকে ভৌগোলিকভাবে দূরে, একটা রাষ্ট্রেরই দুটো অংশ ছিল, একটা পশ্চিম অংশ, একটা পূর্ব অংশ। আর পূর্ব পাকিস্তানটাই হলো বাংলাদেশ। তৎকালীন পূর্ব পাকিস্তানটা আজকের বাংলাদেশ। তো তারা ক্ষমতা গ্রহণ করার পরে আমাদের প্রতি সবসময় বৈষম্য প্রদর্শন করতেন। আর এই বৈষম্যের প্রথম ছিল সাংস্কৃতিক বৈষম্য, যার অংশ হিসেবে তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছে। তো আসলে ভাষা তো মায়ের কাছ থেকে শেখা। জন্মের পর থেকে একটা শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে, মায়ের কাছ থেকে তার মাতৃভাষা শেখে। তো আসলে এটাকে ত্যাগ করে উর্দু ভাষা শেখা আমাদের জন্য সত্যি অনেক জটিল, কঠিন ছিল। সে কারণেই আমরা বাঙালিরা প্রতিবাদী, আমরা এই বিষয়টা মেনে নিতে পারি নাই। আর মেনে নিতে না পারার কারণে আমরা জানি যে ছাত্র সমাজ যে কোনো আন্দোলন সংগ্রামে, বাংলাদেশের ইতিহাসে বারবার আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তো সেই কারণে সেই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তৎকালীন 144 তারা উপেক্ষা করে তারা মিছিল বের করেছে, এবং তৎকালীন সেই পাক হানাদার বাহিনী, পশ্চিম পাকিস্তানের যারা সেনারা ছিল, তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বুকের উপরে গুলি চালিয়েছিল। তাদের মধ্যে বিশেষ করে সালাম, রফিক, জব্বার, বরকত, এদের নাম উল্লেখযোগ্য। তো আসলে ভাষার জন্য আমরাই প্রথম জীবন দিয়েছিলাম। পৃথিবীর বুকে ভাষার জন্য জীবন দেওয়ার রাষ্ট্র ছিল না। সে কারণে ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর সারা বিশ্বের ভাষার জন্য ত্যাগ, তিতিক্ষা, এটা খুঁজতে গিয়ে দেখে যে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছিলাম। সে কারণেই আজকের এই দিন 21শে ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন, যেটা আন্তর্জাতিক মাতৃভাষার দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। মানবতার কথা শুনতাম, গণতন্ত্রের কথা শুনতাম, মানবাধিকার এর কথা শুনতাম। তো এগুলা শব্দ, এগুলা ওষুধ, এগুলা ফু, এগুলা চেতনা বর্তমান পৃথিবীতে আমার মনে হয় ইতিমধ্যে অর্থহীন হয়ে গেছে। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি, সামগ্রিক দিক থেকে পাকিস্তানের দুই অঞ্চলের ভিতরে শুরু থেকেই বৈষম্য বিদ্যমান ছিল। এই বৈষম্যটা প্রথম দেখা যায় ভাষাকে নিয়ে। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। সেপ্টেম্বর মাসে পাকিস্তানের করাচিতে একটি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাষ্ট্রভাষার প্রশ্নটি প্রথম উপস্থাপিত হয়। পরবর্তীতে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু বা বাংলা, এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক প্রফেসর আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন 15 সেপ্টেম্বর একটি পুস্তিকা প্রকাশ করে, যার শিরোনাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। নিজেদেরকে উৎসর্গ করেছেন ভাষার জন্য। আমরা সেই সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি, এবং তারা শুরু না করলে আমরা হয়তো এভাবে বাংলা ভাষা পেতাম না। আমরা আমাদের ভাষা, নিজের ভাষায়, মায়ের ভাষায় আমরা হয়তো কথা বলতে পারতাম না। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই বাংলা ভাষাভাষী ছাড়া আরো 2টি গোষ্ঠী তাদের ভাষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন। অবশ্যই প্রথমত বাংলা ভাষাভাষী মানুষ 1952 সালে যারা ভাষার দাবিতে রাস্তায় নেমে এসেছিল। এর পাশাপাশি 1961 সালে আসামের অবিভক্ত আসামে বাংলা ভাষাকে অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য
আন্দোলনে নেমে আসে অনেকেই, এবং সেই আন্দোলনে কিন্তু পুলিশের গুলিতে 11 জন শহীদ হয়েছিলেন। এবং প্রথম মহিলা শহীদ হচ্ছে কমলা ভট্টাচার্য। এর পরবর্তীতে 1996 সালে এই বরাক উপত্যকায় তথা আসামে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাকে তাদের স্বীকৃতি প্রদানের জন্য সেখানেও গুলি চালানো হয়েছিল, এবং সেখানে 1996 সালের 16 মার্চ বেশ কিছু সহস্রাধিক মানুষ আহত হন, এবং সুদেষ্ণা সিংহ নামে একজন নারী শহীদ হন। অর্থাৎ শুধু আমাদের বাংলা ভাষা তাদের ভাষার দাবিতে যে আন্দোলন শুরু করেছিল তারই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাই যে আরো দুইটি গোষ্ঠী এই তাদের ভাষার দাবিতে, তাদের ভাষার স্বীকৃতির জন্য রাজপথে নেমে এসেছিল এবং তাদের জীবন উৎসর্গ করেছিল। এবং এই তিনটি আন্দোলনের দুটি হচ্ছে বাংলা ভাষা কেন্দ্রিক এবং আরেকটি হচ্ছে মণিপুরী ভাষা কেন্দ্রিক। যা হোক, আমাদের 1952 সালে যারা শহীদ হয়েছিলেন বিভিন্নভাবে নাম এসেছে। কেউ বলেছেন 29 জন, কেউ বলেছেন 31 জন, তবে একেবারে অকাট্য প্রমাণ সহ 8 জনের পরিচয় পাওয়া যায়, যে 8 জন এই ভাষা আন্দোলনে মনে করা হয় যে এই 8 জন শহীদ হয়েছিলেন, এটা যুক্তি প্রমাণ এবং তথ্য প্রমাণ রয়েছে। কিন্তু বাকি যারা রয়েছেন তাদের সেইভাবে প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।